আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। প্রিয় দর্শক, আজকের আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করি বা সেই অভিজ্ঞতাই শেয়ার করি যে জিনিসগুলো আমি ফেস করি। আমি চাই যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে উঠুক, যেখানে অযাচিত ভয়, ক্যান্সার বিষয়ক কুসংস্কার এবং ক্যান্সার চিকিৎসার বাধা দূর হবে এবং একই সাথে ক্যান্সার যোদ্ধার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় পার্শ্ব প্রতিক্রিয়া ভীতি ও বাস্তবতা। আমাদের অধিকাংশ মানুষজন আমাদের দেশের যারা ক্যান্সার আক্রান্ত হন তার অধিকাংশই এই ভীতিতে ভুগে থাকেন। পার্শ্ব প্রতিক্রিয়া, তারা বোঝেন যে থেরাপি এবং থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভীতি এটা অনেক মারাত্মক। এটা আসলে ক্যান্সারের থেকেও কঠিন। অনেক ক্ষেত্রে ক্যান্সার রোগী যতদিন বাঁচত তার থেকেও কম বাঁচে বা তার আগেই সে জীবন অবসান হয় চিকিৎসা নেওয়ার কারণে। প্রিয় দর্শক, আমার মনে হয় এটা একটি ওভার রেটেড একটি বিষয়। ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সত্য, যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে সমানভাবে ঘটে না। যেমন ধরুন, প্যারাসিটামল, যে ওষুধকে আমরা সবচেয়ে সেফ ড্রাগ হিসেবে চিহ্নিত করে থাকি, সেই প্যারাসিটামল খেয়েও কারো কারো এমন অ্যালার্জিক রিয়াকশন হতে পারে যে তার জীবনও বিপন্ন হতে পারে। এটা কারো কারো ক্ষেত্রে। অনুরূপভাবে যে কোনো ড্রাগই, যদিও ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের যেই স্টেপগুলো রয়েছে সেগুলো মেনে ড্রাগ বাজারজাত করা হয়, তারপরও দেখা যায় যে এই ড্রাগগুলোতে কোনো না কোনো মানুষ কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রিয় দর্শক, পৃথিবীতে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কেমোথেরাপির মেডিসিন সেটাও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে একটি বিষয় কেমোথেরাপির মেডিসিনের ক্ষেত্রে আলাদা, সেটি হচ্ছে এখানে ক্যান্সার কোষকে টার্গেট করে থেরাপিতে দেওয়া হয় যাতে ক্যান্সার কোষটা ধ্বংসপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে হয়তো বডির অন্য সাধারণ কিছু কোষও আক্রান্ত হতে পারে। বিশেষ করে আমাদের বডির যেই কোষগুলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, যেমন ধরেন আমাদের স্কিনের কোষগুলো, যেমন ধরেন আমাদের পেটের অন্ত্রের ভিতরে যেই কোষগুলো রয়েছে, যেমন ধরেন আমাদের বডিতে সবসময় তৈরি হচ্ছে ব্লাড সেলগুলো, ব্লাড কোষগুলো। তো এই যে কোষগুলো, এগুলো বেশি আক্রান্ত হয় তুলনামূলকভাবে। এজন্য দেখা যায় যে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এই কোষের উপর দিয়ে বেশি হয়। যেমন ধরুন, ডায়রিয়া হয়, আমাদের চুল বৃদ্ধিপ্রাপ্ত হয় দ্রুত, এই জন্য চুল হয়তো পড়ে যায়। তারপরে দেখা যায় যে আমাদের রক্তের কোষগুলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এজন্য রক্তের কোষও অনেক সময় কমে যায়, রক্ত কমে যায় শরীরে। ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো লোহিত রক্তকণিকা, এই জিনিসগুলো কমে যায়। কারণ হচ্ছে এই কোষগুলোর নেচার অনেকটা ক্যান্সার আক্রান্ত কোষের মতো, অর্থাৎ ক্যান্সার কোষ যেমন দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেরকম আমাদের বডির এই দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলোও
ক্যান্সার কোষের মতো ভুল করে এই কোষগুলোর উপরও কেমোথেরাপির কিছু প্রতিক্রিয়া চলে আসে। অর্থাৎ আপনি ডায়রিয়া হতে পারে, রক্তকণিকা কমে যেতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, আপনার মাথার চুল পড়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই কেমোথেরাপি বা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এগুলো কতটা মারাত্মক, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে সাময়িক, এটা কখনোই স্থায়ী নয়। আপনার কেমোথেরাপির প্রথম 1 সপ্তাহ থেকে 10 দিন এই সময়টাতে আসলে কেমোথেরাপির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবচেয়ে বেশি অনুভূত হয়। এ সময় রোগীর বমি লাগতে পারে, শারীরিক দুর্বলতা লাগতে পারে, অরুচি আসতে পারে, ঘুম কম হতে পারে। তো এই যে সমস্যাগুলো এই সময়টাতেই কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বেশি হয়ে থাকে। তাহলে এই যে পার্শ্ব প্রতিক্রিয়ার যেই ভীতি, আপনারা যদি খেয়াল করেন যে এই সমস্যাগুলো কিন্তু সব মানুষের ক্ষেত্রেও হয় না। তো অধিকাংশ মানুষের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো হয়ও, এটা তেমন কোনো মারাত্মক আকার ধারণ করে না। তবে হ্যাঁ, যদি কারো অতিরিক্ত জ্বর হয় 101 ডিগ্রি বা তার বেশি, অতিরিক্ত পাতলা পায়খানা যদি হয় 4 বার বা তার বেশি, অতিরিক্ত বমি যদি হয় 3 বার বা তার বেশি, তাহলে অবশ্যই তাকে তার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে এই সমস্যাগুলো একটি সাধারণ সমস্যা হিসেবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এটা একটি সাধারণ সমস্যা এবং সাধারণ ম্যানেজমেন্টেই এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু যখনই আপনি চিন্তা করেন যে এটি একটি কেমোথেরাপি জনিত একটি সমস্যা, বা যখন চিন্তা করেন যে আমার ক্যান্সার হয়তো বা খারাপ হয়ে যাচ্ছে যার কারণে আমার এই অবস্থা হচ্ছে, তখনই একটা রোগী আসলে খারাপ হয়ে যায়। অর্থাৎ ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্যান্সারের কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া যতটা না প্রকট, তার থেকে প্রকট হচ্ছে ক্যান্সার ভীতি, যার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ভীতি, যার কারণে একজন মানুষ যথাযথভাবে চিকিৎসা যথাসময়ে গ্রহণ করে না। এবং দেখা যায় একজন সাধারণ মানুষকে চিকিৎসা করতে গেলে যে কোনো হসপিটাল, যে কোনো ডাক্তার বা যে কোনো জায়গায় তার কিন্তু একটি ইমার্জেন্সি জরুরি ব্যবস্থা থাকে। কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতে গেলে আপনার চিকিৎসক থেকে শুরু করে আপনার আশেপাশের মানুষ থেকে শুরু করে রোগী নিজে সবাই আপনারা চিন্তা করেন যে এইটার চিকিৎসা না জানি কি হবে, না জানি খারাপ হয়ে গেল, এবং সাধারণ চিকিৎসাটাও সেই ব্যক্তিটি পেতে অনেক সময় বঞ্চিত হয় শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া ভীতির কারণে। সুতরাং বাস্তবতা হচ্ছে এই সমস্যাগুলো অনেক বেশি প্রকট, কথাটা সত্য নয়। এবং ক্যান্সার যখন আপনি চিকিৎসা নেবেন, যখন কেমোথেরাপি যখন আপনি চিকিৎসা নেবেন, তখন আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কেমোথেরাপি দেওয়ার থেকে কেমোথেরাপির মধ্যবর্তী ফলো আপ বা মধ্যবর্তী নিয়মকানুন, মধ্যবর্তী যত্ন, এই বিষয়গুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেয়ার। ক্যান্সার কোষের উপরে যেই প্রতিক্রিয়াগুলো সৃষ্টি করে তার ভিতরে সবচেয়ে মারাত্মক প্রতিক্রিয়া যদি বলেন, সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া। শ্বেত রক্তকণিকা আমাদের বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অর্থাৎ আমাদের বডি যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, সেটাকে সর্বাগ্রে যেই কোষটি ধ্বংস করে ফেলে সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো কেমোথেরাপি দেওয়ার কারণে আপনার বডির যদি শ্বেত রক্তকণিকা কমে যায়, তাহলে আপনার বডি অরক্ষিত হয়ে গেল। তো তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই জন্য বাড়িতে যখন যাবেন তখন আপনাকে রেস্টে থাকতে হবে। আপনার ডাক্তারের পরামর্শ মতো কেমোথেরাপির 24 ঘন্টা পরে আপনাকে
গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা GCSF আপনাকে নিতে হবে চামড়ার নিচে নাভির পাশে। বাড়িতে পর্যাপ্ত রেস্টে থাকতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে এবং আপনার যে বিছানা আপনি যেখানে থাকেন সেই বিছানাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাবান সোডা দিয়ে ধোয়া থাকতে হবে। আপনার বিছানায় বাইরের থেকে মানুষ এসে বসবে না। রুমের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে, রুমের ভিতরে টুল থাকতে হবে, চেয়ার বেঞ্চ, এগুলোতে যাতে বাইরের মানুষ এসে বসতে পারে। রুমে কোনো শো অ্যালাউ করা যাবে না। আপনার প্লেট, বাটি, গামলা, গামছা, ব্যবহার করা জিনিসপত্র সব আলাদা করে ফেলবেন। এটা এই জন্য নয় যে ক্যান্সার আপনার থেকে অন্যের শরীরে ছড়াবে, এটা সেই জন্য যে অন্যদের শরীরের রোগবালাই আপনার শরীরে এসে বাসা বাঁধবে। এই জন্য এটা হচ্ছে আপনার সেলফ প্রোটেকশন। আপনি মাস্ক ব্যবহার করবেন, ধুলাবালিতে গেলে বাইরে না যাওয়ার চেষ্টা করবেন, তাও বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘরের মধ্যেও যখন মানুষ আসবে তখন আপনি মাস্ক ব্যবহার করবেন। আপনার কাছে যদি কেউ আসতে চায়, আপনাকে যদি ধরতে চায়, সে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আপনাকে ধরবে। তো এই যে নিয়মকানুনগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। এবং কেমোথেরাপির 1 সপ্তাহ পরে আপনার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করতে হবে যে আপনার শ্বেত রক্তকণিকা কমে গেল কিনা বা অনুচক্রিকা কমে গেল কিনা। তো প্রিয় দর্শক, ক্যান্সারের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা আসলে নির্ভর করে শুধুমাত্র ঔষধের উপরে না। আমি যে যত্নগুলো বললাম এই যত্নগুলোর অভাবও অনেকটা একটা বড় একটি ফ্যাক্টর, যার কারণে আপনাকে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নেওয়া লাগতে পারে। আপনার বডির মধ্যে ইনফেকশন মারাত্মক আকার ধারণ করতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে আপনার মানে রোগী মৃত্যুবরণও করতে পারে। এক্ষেত্রে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, আরেকটা হচ্ছে পর্যাপ্ত যত্নের অভাব। আমি রোগীদেরকে যেই বিষয়টি নিয়ে সতর্ক করি যে আপনারা অনেক দূরে ট্রাভেল করে আপনারা কেমোথেরাপি নিতে যাওয়া থেকে বিরত থাকবেন। আপনি যখন 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে আপনি কোথাও যদি কেমোথেরাপি নিতে চান তাহলে কিন্তু এই ধকলটা আপনার উপর দিয়ে যাবে এবং আপনার পর্যাপ্ত রেস্ট কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত রেস্ট যদি না দিতে পারেন নিজেকে, তাহলে কিন্তু আপনার কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে, সে আপনি যত ভালো জায়গা থেকেই কেমোথেরাপি নেন না কেন। অর্থাৎ আপনি একটি জেলা শহরে আছেন, আপনি চিন্তা করলেন বিভাগীয় শহরে গিয়ে করবেন, রাজধানী শহরে গিয়ে আপনি কেমোথেরাপি নেবেন, এটা কিন্তু আমার মনে হয়, আমার বাস্তব অভিজ্ঞতা বলে যে এটা আপনার একটা চরম ভুল একটি সিদ্ধান্ত। আপনি আপনার নিকটবর্তী স্থানে যদি কেমোথেরাপি নেন তাহলে আপনার শরীর পর্যাপ্ত রেস্ট পাবে এবং আপনি যথাযথভাবে চিকিৎসাটা যথা সময়ের মধ্যে নিতে পারবেন। যদি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং সেটা ম্যানেজ করা লাগে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু চিকিৎসা কিন্তু এখানে দেরি হওয়ার, বিলম্ব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমি আজকে ক্যান্সার পার্শ্ব প্রতিক্রিয়ার ভীতি এবং বাস্তবতা, আমি এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছিলাম। আমার এখানে কয়েকটি প্রশ্ন এসেছে, যেমন অনি হলদার, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের মতো ডক্টরের বেঁচে থাকার ইচ্ছা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের ভালোবাসাই আমার সম্পদ। অবশ্যই আমার কোনো কথা যদি আপনাদের কাজে আসে তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আহমেদ রাইহান, তিনি বলেছেন রেডিয়েশনের 33টা ফ্র্যাকশন পর মুখের যে ঘা, শরীরের দুর্বলতা, এটা কতদিন সময় লাগে? ধন্যবাদ। রেডিওথেরাপির এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইড ইফেক্ট, বিশেষ করে ওরাল ক্যাভিটিতে রেডিওথেরাপি বা হেড নেক রিজিয়নে রেডিওথেরাপি দিলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে মুখের মধ্যে ঘা হয়, যেটাকে আমরা মিউকোসাইটিস বলি। এই ঘাটি আপনার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বা আরো দীর্ঘমেয়াদীও হতে পারে। তো এই ঘা কারণে আপনি খেতে পারেন না, না খেতে পেয়ে আপনি দুর্বল হয়ে যান, শারীরিক দুর্বলতাটা আসে, ওয়েট কমে যায়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তৈরি হয়। এটা আমরা দেখি আমাদের পেশেন্টরা যখন আসে, অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। তবে এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু আপনার রেডিওথেরাপি দেওয়া মানে এটা একটা আপনি কিউরেটিভ চিকিৎসা। এটা আপনি যদি উইদাউট গ্যাপ আপনি যথাসময়ে রেডিওথেরাপি দিতে পারেন, যতই আপনার শরীরে ঘা হোক, এক্ষেত্রেও আপনার নিয়মকানুনের ব্যাপার রয়েছে। আপনার
মানে পানি দিয়ে গড়গড়া কুলি করার ব্যাপার রয়েছে। তো এগুলো মেনে আপনি যদি যথাযথভাবে নিতে হচ্ছে, সরি, আমার একটু 3-4 মাস পর পর দেখতে হবে, যে খুবই সুন্দর কথা। আপনি আল্লাহর রাস্তায় ভালো আছেন, এটা একটি সুখবর আপনার জন্য। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। এবং যেহেতু আপনি আহ, দীর্ঘদিন ধরে ফলো আপে রয়েছেন, আশা করি আপনার যত দিন যাবে আপনার ক্যান্সার চান্সটা তত কমে যাবে, হয়তো আপনার রিকারেন্স নাও হতে পারে। আপনার জন্য দোয়া শুভকামনা রইল। মিথ্যা খান বলেছেন আমার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিথ্যা খান, আপনি ভালো আছেন, এটা আমাদের জন্য একটি সুসংবাদ। আপনি আরো ভালো থাকেন। তো সবাই ভালো থাকেন। আজকে